আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, কেমন আছো তোমরা সবাই? প্রায় এক সপ্তাহ পর আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমাদের বহুল কাঙ্ক্ষিত একটা টপিক, অপরিচিতা। বিখ্যাত একটা ছোট গল্প। এইচএসসি 25 ব্যাচ হয়তো বা কলেজের শুরুর দিনগুলোতে এটা পড়ছো, এবং এইচএসসি 26 ব্যাচ তোমাদের কলেজের প্রথমের দিনগুলোতেই এই গল্পটা শুরু করছে। তো একদম রাইট টাইমে আমরা এই গল্পটা কি বলে ধরতেছি। আমরা এই গল্পটা 3 পর্বে শেষ করার ইচ্ছা আছে আমার। বেশি বড় না, গল্পের প্রত্যেকটা লাইন এর মহত্ব বা কতটা মজার এটা আমরা আলোচনা করব, কবি পরিচিতি পড়ব এবং এমসিকিউ সিকিউ সহ করাই দিব। এটা কারণ হচ্ছে তোমাদের কলেজের আর কয়দিন পরই হয়তো বা দেখা যাবে 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, তখন এটা আমাদের করতে হবে। তো এখন আমরা শুরু করি, তাই তো? আমরা শুরু যেহেতু করব, সেহেতু দেখি সব ঠিকঠাক আছে কিনা। শাহনাজ আক্তার আইডি থেকে মহুয়া আছে, সাবিহা আছে, সাদিয়া, তারপরে আমাদের সাথে আছে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আমাদের সাথে জাওয়াদ আছে, শেফা আছে, ফয়সাল, রাহাত, অনেকে যুক্ত হবে হচ্ছে। আমাদের সাথে আরিশা আছে, মেহের রহমান জাবিন, তারপরে দিলশাদ জাহান, সাদিয়া, এমডি রাহাত, আবার মারুফের আজকে প্রথম ক্লাস, কৃষ্ণা রানী খান আইডি থেকে আছে আরিফ, তারপরে আমাদের সাথে সানোয়ার হোসেন, তারপরে আনিকা আশা, স্বরূপ, ইসরাত, অনেকেই আছে। তো আমরা একটু প্রথম দিকে কমেন্টগুলো নিয়ে নিই, তারপরে তো একটানা পড়া শুরু করে দিব। শিখা পল থেকে বলছে, ওস্তাদ বালানি আসি তো ভালোই, আশা করছি তুমিও ভালো আছো। এই তো, সবাই আসো সবাই আসো। তারপর মোস্তাফিজুর রহমান মুকুল আইডি থেকে তানভীর আছে, আমাদের কলেজে এটা পরীক্ষায় আছে, যুবরাজ আছে আমাদের সাথে, তারপরে অর্ক আছে। আসো, সবাই যুক্ত হও। আমি আসলে দেখতে পাচ্ছি না কয়জন যুক্ত হয়েছে। আমি তোমাদের সামনে উপস্থিত হই। 130টা কমেন্ট হয়ে গেছে 2 মিনিটেই। তো আমার মনে হয় অনেকেই আসো তোমরা। কিন্তু কথা হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনে কেন জানি আমি জানি না, ইয়েটা দেখা যায় না, কি বলে, কতজন আছে এটা দেখা যায় না। আমার আইফোনটাতে দেখা যায়, আমি আবারও বললাম, কিন্তু ওইটা নিয়ে আর বাইর হওয়া হয় না। একসাথে 2-3টা মোবাইলের ভারে মানে প্যান্ট খুলে যাওয়া অবস্থা হয়ে যায়, এই কারণে আর নিই না। আমি হালকা পাতলা মানুষ তো। তো মাহমুদা, তারপরে হৃদয় সরকার, হৃদয়, এই যে তোমার নাম নিছি, চলে আসো এক এক করে। আচ্ছা, সমস্যা নাই, যে কয়জন আছে আছে। আহ, সবাই তো দেখে তাদের পছন্দ মতো সময়, আমি এভরিওয়ান মেনশনটা দিয়ে দেই, তাহলে সবাই চলে আসতে পারবে। আসবে, সবাই আসবে। আহ, আসো। উম, ঠিক আছে, ওকে। আসুক, আস্তে আস্তে সবাই আসুক। আহ, আজকে আহ, অপরিচিতা পড়ব তখন, মানে এই যে অনলাইন অফলাইন সবাই এই শিটগুলা পায়। এই শিটগুলা কতটা ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স আছে তোমাদের, এটা তোমরা জানো। এই যে এখানে আছে, দেখো, এখানে ঘটনা প্রবাহ বর্ণনা করা আছে, কিছু কিছু হিন্দু টার্মিনোলজি বর্ণনা করা আছে। তো এটা হচ্ছে কবি পরিচিতির এক্সটেন্ডেড ভার্সনটা, তোমরা যেভাবে পড়ে অভ্যস্ত আমার কাছে। কবি পরিচিতা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কবি পরিচিতি, অপরিচিতা থেকে কবি পরিচিতা হয়ে গেছে। এইটা একটু মুছে দেই। হ্যাঁ, আচ্ছা, কবি পরিচিতি আমি যখন পরে আপলোড দিব, না থাক আর টাইম নষ্ট করে লাভ কি, এটা তো বুঝাই যায় মিস্টেক হয়েছে। তো এখন এই যে কবি পরিচিতির এক্সটেন্ডেড যে ভার্সনটা আছে, এটা যেভাবে তোমরা পড়ে অভ্যস্ত ওভাবেই দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসের ডিটেইল কালেক্ট করে দেওয়া হয়েছে এই জায়গায়। সো তোমাদের 10-12টা বই থেকে নিয়ে কালেক্ট করে পড়তে হবে না, ঠিক আছে? আর সেকেন্ড পেপার বই কিংবা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বইটা আমার থেকে, এটা আমার ভালো লাগে। এখন তোমাদের কলেজ দেখো, যারা 26 ব্যাচ, সবাই জয়েন হওয়ার আগে কয়েকটা কথা বলে দেই। এক এক কলেজে এক একটা বই সাজেস্ট করবে।
তোমাদের কলেজ যে বইটা সাজেস্ট করে তোমরা সেই বইটাই কিনো। সব বই প্রায় কাছাকাছি। আর আমি যখন অক্ষরপত্র বইয়ের জিনিসগুলো পড়াবো, আমি তো পিডিএফ তোমাদেরকে দিয়েই দিব, বইয়ের ছবি তুলে পিডিএফ, আমি সমাস পড়ালে সমাস, উপসর্গ বা বাকি টপিকগুলোতে বইয়ের ছবিগুলো তো আমি তুলে দিয়ে দিব। আগে কলেজেরটা দেখো, আমারটা দেখার থেকে মনে হয় কলেজেরটা দেখা বেটার, কারণ ওনারা তো এতদিন ধরে পড়ায় আসতেছে, ওনাদের একটা নিয়ম আছে, ওনাদেরও পছন্দের কিছু আছে। তো যারা কিনে ফেলছো ভালো কথা, যারা কিনো নাই তারা পরে কেনো, কারণ এক একটা বইয়ের দাম অনেক, 500-700 টাকা, এটা আসলে একটু টাফ। তো এবার এই যে তোমাদের আজকে আমি অফিস থেকেই ক্লাস নিতেছি, আসলে আমার বোর্ডটা ঠিক হয়ে গেছে, ফোন দিছিল, বলছে 2 দিন পরে দিয়ে যাবে। তো এই কারণে আমি অফিসেই আছি, সেই সকাল থেকে এটা আমার টানা 4 নাম্বার ক্লাস। একটু দেখো আমাদের যেই গল্পটা অপরিচিতা, হ্যাঁ, এই গল্পটা কেন এত বিখ্যাত, এইটা কেন এত বিখ্যাত? আচ্ছা, অপরিচিত মানুষ, অপরিচিতা বলতে আসলে একটা ফিমেল ওয়ার্ডকেই ইন্ডিকেট করে, আমরা যেটা বুঝি, মানে গল্প পড়ে যা বোঝা যায়, গল্প পড়ে সরি এটা বেশি মোটা হয়ে গেছে, এই কালি তো আমার থেকে মোটা, একটু দেখি আমরা। এই গল্প পড়ার পর তোমরা এটা বুঝবা, পড়ার পর, হ্যাঁ, গল্প পড়ার পর দেখা যায় এই অপরিচিতা একটা ফিমেল ক্যারেক্টার, এটা একটা ফিমেল ক্যারেক্টারকেই বুঝায়, হ্যাঁ, ফিমেল ক্যারেক্টারকেই বুঝায়। অপরিচিতা বলতে কি হয় জানো? অপরিচিতা বলতে একটা মানুষীকে বুঝায়, একটা মানুষী। এখন মানুষী বলতে কি বুঝায়? মানসী মানে মানুষ বা মনস থেকে সৃষ্টি বা মন থেকে সৃষ্ট এক নারী, মন থেকে সৃষ্ট বা মন থেকে আসা এক নারী, হ্যাঁ, নারী যাকে কাছে পেয়েও নিজের করতে না পারার বেদনা, নিজের করতে না পারা। ঠিক আছে, ব্যাপারটা কি? এবার আসো ব্যাপারটা আমি তোমাদেরকে ভালো মতো বুঝাই। এটা তো নামকরণের সার্থকতা বুঝালাম, যে অপরিচিত মানে একটা পুরুষকে হয়তো বা বুঝাবে, অপরিচিতা মানে একটা নারী, যে নারীটা মনে সৃষ্টি হয়েছে, হ্যাঁ বাস্তবে আছে, বাট মনে সৃষ্টি হইতে পারে, মানে তার ফিলিংসটা মন থেকে একটা তীব্র ফিলিংস জন্মাইছে, কিন্তু তাকে কাছে আসছে একটা সময়, খুব কাছে করার সুযোগ ছিল, বাট সেই সুযোগটা হাতছাড়া করে। এখন সাহিত্যের ধরন অনুসারে তোমরা কিন্তু খুব ভালো মতো জানো যে সাহিত্যের যে ধরন সে অনুসারে এটা একটা ছোট গল্প, তাই তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যারা অপরিচিতটা শেষ করে ফেলছে, যে ভাই এটার পরে কি হয়েছে, এটার পরে কি গল্পটার কোনো বেগ পাইছে? না, এটার পরে গল্প আর নাই। কেন এটার পরে গল্পটা নাই? কারণ ছোট গল্পের কি থাকে, ইট হ্যাজ নো স্টার্টিং, যে এটার কোনো স্টার্টিং নাই, হ্যাঁ, কোনো স্টার্টিং অর এন্ডিং, মানে এটা এইসব ছোট গল্পের শুরু হয়েও হইল না, শেষ হয়েও হইল না শেষ। আমরা তো সাহিত্যের উপরীতিতে এটা পড়ে আসছি, যেটার কোনো স্টার্টিং কোনো এন্ডিং নাই। এটা কি জানো? লাইফের মাঝখানের একটা ঘটনা। এটা কি? এটা হচ্ছে একটা লাইফের মাঝের ঘটনা, মাঝের ঘটনা, ঠিক আছে, মাঝের ঘটনা। তো এই যে এতটুকু অংশ আমরা যে পড়লাম, ঘটনা এতটুকু পড়লাম, হ্যাঁ, তো অপরিচিতার নামকরণ থেকে শুরু করে এই জিনিসটা পড়ছি। এখন একটু ডিটেইল পড়তে হবে, তোমার প্রকাশের ডিটেইলটা, প্রকাশের যেই বিস্তারিত অংশটা আছে বা যেই ডিটেইলসটা আছে প্রকাশের, সেটা পড়তে হবে। তো প্রকাশের ডিটেইলসটাই চাই, যেহেতু আমার মনে আছে, আমার তো মুখস্থ থাকারই কথা। এই যে তোমাদের পাঠ পরিচিতি যেটা আছে, হ্যাঁ, পাঠ পরিচিতি গল্পটা অনেক বড় তুলনামূলকভাবে, যদিও বিলাসী গল্পটা বেশি বড়। এই যে পাঠ পরিচিতিটা আছে, হ্যাঁ, তোমরা একটু এখানে আসবা, আর শব্দার্থ কিন্তু সব পড়বা, শব্দার্থ পড়লে অনেক কিছু জানা যাবে। এই যে পাঠ পরিচিতির এই পাঠটা আমি তোমাদেরকে এখন দাগাই দিব, হ্যাঁ, তোমাদেরকে আমি দাগাই দিব, তোমরা একটু দেখবা। প্রথমত প্রত্যেকটা গল্পের প্রথম অংশটা তোমরা পড়বা। স্যার আমাদের কলেজে যে এক্সাম নেই সেটা কি কলেজের স্যাররা করে? আমাদের কলেজের সব স্যার লেকচারের বই কিনতে বলছে, তার মানে তারা হচ্ছে বইটাকে প্রমোট করতেছে, ঠিক আছে, তারা বইটাকে প্রমোট করতেছে।
এবার একটু আসি আমরা, দাঁড়াও। আসো, এখন তোমাদের যেটা দাগাতে বলি তোমরা একটু দাগাবা। হ্যাঁ, এইখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে, এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে। এটা হচ্ছে ক বা এমসিকিউতে, ক অথবা তোমাদেরকে যেভাবে বলি ওভাবে একটু পড়ো। হ্যাঁ, ক অথবা এমসিকিউতে আসে। তোমরা 25 ব্যাচ এবং 26 ব্যাচ যারা আসো, তোমাদের জন্য এই এমসিকিউর জন্য রেকর্ডেড ভিডিও আমি দিতে চাইছি, সেগুলোর জন্য আমি কাজ করতেছি। তো তোমরা একটু নিশ্চিন্তে থাকো, এমসিকিউতে আমি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবার একটা দেখো, এই ক বা এমসিকিউতে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা আসে যে কোন পত্রিকায়, এখানে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, কোন পত্রিকায়, কোন পত্রিকায় প্রকাশ পায় সর্বপ্রথম, কয়েকটা প্রশ্ন তোমরা পাবা। অ্যান্সার দিবা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এই পত্রিকাটা তখনকার খুব প্রভাবশালী একটা পত্রিকা ছিল, এবং এই পত্রিকার সম্পাদনার কাজে যিনি ছিল তিনিও খুব প্রভাবশালী একজন বাংলা সাহিত্যের জন্য একটা ব্যক্তিত্ব ছিল, যার নাম ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী। তাহলে এই যে কে সম্পাদনা করত, কে সম্পাদনা করতো, এই যে যেভাবে লিখে দিচ্ছি না, এই প্রশ্নগুলো এভাবেই আসবে, কে সম্পাদনা করতো। হ্যাঁ, এখান থেকে মনে রাখবা কত সালে প্রকাশ পেত, কত সালে, এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কম। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কম, এই প্রশ্নটা, সালটা। এবার একটু দেখো, তো নর্মালি আমরা দেখলাম আজ থেকে 110 বছর আগে, যেহেতু 14 সালে এই গল্পটা সর্বপ্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়, যেটা সম্পাদনার কাজে ছিল বা সম্পাদনায় ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী। এখন এখানে যে দুইটা সাল আছে না, তোমরা এই দুইটা সালের একটা সাল মনে রাখবা। তোমাদেরকে আমি সিস্টেম দেখাইছিলাম না, যে তুমি যদি ইংরেজি সাল বের করতে চাও তবে তুমি কি করবা, বাংলা সালের সাথে 593 যোগ করবা। তো তুমি জাস্ট এই ক্যালকুলেশনটা বা এই যে এই মানে সমীকরণটা মনে রাখবা। এই সামেশনটা তুমি মনে রাখবা, তারপর তুমি রাইট সাইড লেফট সাইড করে যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি এই বাংলা ইংলিশ সালটা বের করবা, জাস্ট 593। এবার একটু দেখো, প্রথম গ্রন্থভুক্ত হয়, তোমরা একটা বই কিনতে পারো, বইটার নাম হচ্ছে গল্প সপ্তক। গল্প সপ্তক, এই বইটা তোমরা কিনতে পারো। তোমরা যখন গল্প সপ্তক বইটা কিনবা, বইটার সূচিপত্রে গেলে দেখবা একাধিক গল্পের বই, গল্প আছে, ছোট ছোট গল্প আছে। সূচিপত্রে গেলে দেখবা অপরিচিতা নামে একটা গল্প আছে, যেটা খুলে দেখবা হুবহু সেম। আর এরপরে গল্পগুচ্ছের কত নাম্বার খণ্ডে, তৃতীয় খণ্ডে। তো আমি এই জায়গায় একটু হাইলাইট করে দিচ্ছি, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা কত নাম্বার খণ্ডে বা কোন পার্টে এই প্রশ্নটা আসে, যে কোন অংশে আছে, কোন অংশে। এই ইতিহাসে দেখো এখানে অনেকগুলা প্রশ্ন পাওয়া যায় এই পুরা প্যারাটা থেকে। তাহলে এই প্যারাটা, হ্যাঁ, এই প্যারাটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারা, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো কথা, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারা আমরা পড়বো। হ্যাঁ, এবার একটু আসি, অপরিচিতা গল্পটা একটু দেখার চেষ্টা করি। অপরিচিতা এই গল্পটা, চলো। হ্যাঁ, আসো শুরু করা যাক এই গল্পটা। এই গল্পটা মারাত্মক। আচ্ছা, আমি ভাবছি যে তোমাদের যে উপন্যাস আছে না, এই উপন্যাসটা লাইন বাই লাইন যাতে পড়াইতে পারি, এটা আমি ভাবছি। হ্যাঁ, কারণ আগের ব্যাচে আমি কিন্তু লাইন বাই লাইন পড়াই নাই। ওকে, এবার আসো, কয়জন আছে একটু একটু কমেন্ট করে, তো দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না। এবার একটু দেখো, ওই দিন শেষে আইফোনের কাছে ফিরে যেতে হবে, ঠিক আছে, পুরোনো ভালোবাসা। এবার একটু আসো, শুরু করা যাক কবি পরিচিতি থেকে। আজকে কবি পরিচিতি পড়বো এবং গল্পের প্রথম অংশটা পড়বো, কারণ প্রথম অংশ আর চতুর্থ অংশটা অনেক বড়। এবার একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, একটু আসো, বিশ্বকবি অভিধায় সম্ভাষিত। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত মানে কি জানো? বিশ্বকবি উপাধিতে পরিচিত। আমরা বলতে পারি এটার অর্থ হচ্ছে উপাধি, উপাধিতে পরিচিত, পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক। যতবার সার্থক কথাটা পাবা মনে রাখবা যে পারফেক্টলি রিটেন বা পারফেক্ট ছোট গল্প রচয়িতা, এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তাকে যেহেতু জনক বলা হয়, তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব মানে কি? উদ্ভব মানে আবিষ্কার বা শুরু। হ্যাঁ, শুরু, বিকাশ বা তোমার হচ্ছে প্রকাশিত হওয়ার,
এবং সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে সমতুল্য। বাট তিনি কিন্তু ছোট গল্পের কারণে নোবেল পায় নাই, তিনি কিন্তু কাব্যগ্রন্থের জন্য পাইছে, যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি। এটা তোমরা জানো 1913 সালে। তার মানে নোবেল পাবার 1 বছর পর একটা নোবেল লরিয়েট, আমাদের এশিয়ার প্রথম, ইউরোপের বাইরে, তাও আবার সাহিত্যে এই গল্পটা লিখছে তার 1 বছর পর। তার মানে মানে পাঠক সমাজে এই গল্পটা কতটা সমাদৃত হয়েছিল এটা তোমরা হয়তো ধারণা করতে পারতেছো। এবার 1264 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্পের মাধ্যমে গল্প রচনা শুরু হয়। আচ্ছা, তার কবি পরিচিতি পড়ার টাইমে 2টা বয়স তোমার মনে রাখতে হয়, একটা হচ্ছে 15 বছর বয়স, আর একটা হচ্ছে 16 বছর বয়স। 15 বছর বয়সে তার কোন জিনিসটা প্রকাশ পায় এইটা একটু আমাকে বলো, ঠিক আছে? আর এটা তো 16, ভিখারিনী এটা কি ছোট গল্প, বাট এটা কি সার্থক ছিল? না, এটা কিন্তু সার্থক ছোট গল্প ছিল না। সার্থক ছোট গল্প গল্প ছিল ছিল না, এইটা সার্থক ছোট গল্প ছিল না। তার মানে কি হলো, কাহিনীটা কি দাঁড়াচ্ছে? সার্থক ছোট গল্প ছিল না মানেটা কি? মানে প্রথম যেটা লিখছে সেটা পারফেক্ট ছিল না হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত তিনি দীর্ঘ 64 বছর তিনি অখণ্ড, অখণ্ড মানে কি জানো? বিভক্ত না, একটাই বই। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে গল্পগুচ্ছ। নর্মালি দেখা যায় না যে মানিক রচনাবলী 1 2 3 4 5 এভাবে আসছে, এটা অখণ্ড। এখানে সংকলিত আছে প্রায় 95টা ছোট গল্প, আর তার লেখা ছোট গল্পের সংখ্যা ধরতে পারি আমরা 119টা প্রায়। আচ্ছা, রচনা এর বাইরেও সে, গল্প স্বল্প ও লিপিকা, এখানে কয়েকটা বইয়ের নাম আসছে দেখো। সে, তারপরে কি গল্প স্বল্প, তারপরে কি লিপিকা, আর ওইদিকে গল্প সপ্তক। এছাড়া কি? এছাড়া একটা হচ্ছে গল্প সপ্তক, এছাড়া গল্প সপ্তক, হ্যাঁ সপ্তক। আচ্ছা, সংকলিত হয়েছে। তার সর্বশেষ রচিত গল্পটির নাম কি? মুসলমানের গল্প। এই যে ছেলে মানুষ, তোদেরকে বলতেছি, হ্যাঁ এইটা তো ভুলবি না, এই নামটা কখনো ভুলবি না। বিসিএসে আসুক আর যেটাতেই আসুক, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সর্বশেষ কোনটা? মুসলমানের গল্প। ছেলে মানুষ মনে রেখো সারা জীবন, ঠিক আছে? এবার আসো, আমরা এখান থেকে এক্সটেন্ডেড কিছু ভার্সন পড়ার চেষ্টা করি। 2টা টার্ম আসছে, একটা টার্ম হচ্ছে ভিখারিনী, একটা টার্ম কি? একটা টার্ম হচ্ছে ভিখারিনী পাইছি আমরা, আরেকটা টার্ম হচ্ছে মুসলমানের গল্প, আরেকটা টার্ম হচ্ছে ছোট গল্প। এই 3টা টার্ম আমি তোমাদের আগে বুঝাই, তাহলে তোমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবা। বনফুল 15 বছর বয়স। আচ্ছা, কই গেল? এই তো পাইছি ক্লাসটা। হ্যাঁ, টোটাল কতটা? আচ্ছা আমি তোমাকে বলি। কেউ আবার ওই যে মুসলমানের গল্প লিখছে দেখা তোমরা আবার কমেন্ট করে না, ওই স্যার না প্লিজ, কি সব যে বাইর করছো ভাই রে ভাই। এবার আসো, হ্যাঁ আমি তোমাদেরকে বুঝাই, একটু বড় করে দেই তাহলে পুরোটা আসবে। এটা করলেও তো হয়। হ্যাঁ হয়েছে না? না হয় নাই। এবার হয়েছে? না হয় নাই। আরেকটু। ওকে, যাই হোক, এখন এই যে শুরু করা যাক। দেখো কি কি পড়তে হবে, দেখো তোমাদেরকে আমি বলতেছি না প্রতি ডিটেইলটা পড়ো, তোমরা এখানে এই সালটা পড়ো এটাও আমি বলবো না, হ্যাঁ এটাও আমি বলবো না, এত প্রেশার নেওয়ার দরকার নেই। দেখো ভারতী পত্রিকা ছিল তৎকালীন সময় খুব বিখ্যাত একটা পত্রিকা, সর্বপ্রথম প্রকাশিত হয়। তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অমর সিংহ এবং কমলা দেবীর নাম, এবং কমলা দেবীর নাম এইটা তোমাদের মনে রাখতে হয় বা রাখতে হবে, ঠিক আছে? কারণ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, চিন্তা কর ওই যে আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমি তোমাদেরকে বলি যে হোসেন মিয়া কার সৃষ্ট চরিত্র? হোসেন মিয়া এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা কার সৃষ্টি করা চরিত্র? এই যে এই ধরনের প্রশ্ন তোমরা পাবা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, কারণ ওখানে সাধারণ জ্ঞান রিলেটেড অনেক সাবজেক্ট আছে, বুঝতে পারছো? দর্শন আছে, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে,
এই টাইপ সাবজেক্ট আছে, বাংলা আছে, তো এইগুলোর জন্য এটা ইম্পর্ট্যান্ট। এবার একটু দেখি মুসলমানির গল্প। এই মুসলমানির গল্পের প্রধান চরিত্র হচ্ছে হবির খাঁ, আর গল্পের ভর কেন্দ্র রয়েছে বর্ণ হিন্দুদের জাতপাতের সমালোচনার সঙ্গে মুসলমানের উদারতার কথা। হবির খাঁকে এলাকার মানুষ পয়গম্বরের মতোই ভক্তি করত, ফেরেস্তার মতো ভক্তি করত। এই যে এই দুইটা ইনফরমেশন একটু পইরো, এই যে লাইনগুলো একটু দাগাই দেই, একটু পইরো। হ্যাঁ, সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, দেখে বাংলা ইংলিশ লাগবে না, ব্যাপারটা এরকম না, তোমরা নর্মালি পড়ো। আর ছোট গল্প সম্পর্কে তো তোমাদের অনেক বলছি, দুইটা নাম মনে রাখতে হবে, এডগার অ্যালান পোয়ার, এটা তো তোমরা ওই এসএসসিতে পড়ছো না, সাহিত্যের রূপরীতিতে। আরেকটা নাম হচ্ছে H.G. ওয়েলস। এই দুই ব্যক্তির নাম তোমরা একটু বেশি করে পড়বা। কেন এই দুই ব্যক্তির নাম একটু পড়বা? কারণ এই দুই ব্যক্তি আবার মানে কি বলে, বুদ্ধিজীবী, তো তারা বলছে যে ছোট গল্প আসলে কেমন হয়, বাট ছোট গল্পের কোনো স্ট্যান্ডার্ড নাই, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, স্ট্যান্ডার্ড লেভেল ঠিক করা নাই। হ্যাঁ, ঠিক করা নাই। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ধরো তোমরা আমার কাছে যে বইয়ের নাম জিজ্ঞেস করতেছো না, ভাই আমরা বাংলা দ্বিতীয় পত্র বই কোনটা কিনবো, তা আমি বলতেছি তুমি অক্ষরপত্রেরটা কিনো, কেউ বলবে ভাষা শিক্ষাটা কিনো, বাট স্ট্যান্ডার্ডটা কি, কোনটা অ্যাকচুয়ালি কিনতে হবে, এটা কিন্তু এক একজনের পছন্দের উপর ডিপেন্ড করে অ্যান্সারগুলো আসতেছে। ঠিক তেমনি এডগার অ্যালান পোয়ার তিনি বলছে এমন একটা সাহিত্য, যেই সাহিত্য একটা মানে আগে তো ছোট গল্প ছিল না, আগে উপন্যাসটাকেই ছোট করে লিখতো, সেটাই গল্প আকারে প্রকাশিত হতো, অর্ধ হতে 1-2 ঘন্টা সময় লাগে অথবা 10 থেকে 50 মিনিট সময় লাগে, সেগুলাই ছোট গল্প। আর ছোট গল্পে আজাইরা ইনফরমেশন বাদ দিতে হয়, মানে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট ছোট গল্পে, এটা মনে রাখবা যে এটার কোনো স্টার্টিং নাই, কোনো এন্ডিং নাই, লাইফের একটা মোমেন্টে শুরু হবে, একটা মোমেন্টে শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা তো পথের পাঁচালী নাম শুনছো। আচ্ছা, এই যে পথের পাঁচালী, পথের পাঁচালী, এই পথের পাঁচালীটা কি বলতো? এটা একটা উপন্যাস, যে উপন্যাসটা অপু এবং দুর্গা দুইটা ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা, এই উপন্যাসটা তোমরা জানো যে 1929-এ এটা প্রকাশিত হয়, ভালো কথা। কিন্তু এই উপন্যাসের উপর ভিত্তি করে তার 7 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে 30-35 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এখানে একটা ছোট গল্প আছে, যেই গল্পটাই কিন্তু আম আটির ভেপু। যে গল্পটা কি আম আটির ভেপু। তাহলে এইবার তোমরা বুঝতে পারছো যে ছোট গল্প আসলে কি? এইটা কিন্তু একটা গল্প, ছোট গল্প। তার মানে এই উপন্যাসের একটা চৌম্বক অংশ, এই চৌম্বক অংশটা নিয়ে কি গঠিত হয়েছে, এই চৌম্বক অংশটা নিয়ে মাটির ভেপু এই ছোট গল্পটা আসছে। তো তোমরা এতটুকু পড়বা, ঠিক আছে? এতটুকু তোমরা পড়বা। আর ছোট গল্প রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো একটু জানাই দেই। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা জানোই। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে সার্থক গল্পকার আর একটা হচ্ছে ছোট গল্পের জনক, এই দুইটা সিমিলার, অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। চলিত ভাষায় রচিত তার প্রথম গল্পটা ছিল হচ্ছে 1 নম্বর, এইটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে তার লাইফে লেখা প্রথম চলিত ভাষায়, কারণ আমরা যে অপরিচিত এখন পড়বো এটা কিন্তু সাধু ভাষায় লেখা। এবার দেখো, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিনী, এই দেখো, এই যে দেখো, হ্যাঁ, এই যে একটু খেয়াল করে দেখো, সালটা একটু দেখো, সালটা 19-20 হবে, কারণ তার জন্ম তার সালের সাথে 16 যোগ দিবা, কাছাকাছি যাবে, ঠিক আছে? এবার একটু আসি, শেষ গল্পটা কি? মুসলমানির গল্প। এইটা তো পোলাপাইন ভুলবে না কখনো, 41 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা, এইটা হচ্ছে সব থেকে, এইটা পড়ানোর জন্য এত কিছু করলাম, ইম্পর্টেন্ট। দেখো, তিনি সব সময়, আমরা জানি যে ভিখারিনী হচ্ছে তার সর্বপ্রথম ছোট গল্প, ট্রু, কোনো সমস্যা নাই, দ্বিমত নাই, কিন্তু সেটা কিন্তু সার্থক ছিল না। তার সার্থক ছোট গল্প দেনা পাওনা। আমি জানি তোমরা সবাই দেনা পাওনাটা পড়ছো, ঠিক আছে? এবার একটু আসো, তার মোট ছোট গল্পের সংখ্যা 119টি প্রায়, কারণ এক্স্যাক্ট নাম্বার তো কেউ বলতে পারে না। এরপর এটা কি দেখো তো, 30 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনা শুরু করে। এখানে একটা কনফিউশন থাকে এরকম যে, ভাই তাহলে 16 বছরের কাহিনীটা কি? 16 বছরের কাহিনীটা কি? তাহলে আমরা যে দেখলাম কাহিনী কি, আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কি বলে এটাকে, এটার নাম কি, 16 বছর বয়সে ভিখারিনী লিখছে। হ্যাঁ, তারপরে কি আর লেখালেখি বন্ধ করে দিছে? না, অ্যাকচুয়াল প্র্যাকটিসটা করা শুরু করে। অ্যাকচুয়াল প্র্যাকটিস, এটাকে তুমি বলতে পারো যে অ্যাকচুয়াল
অ্যাকচুয়াল প্র্যাকটিস। কেমনে অ্যাকচুয়াল প্র্যাকটিস বা কেন 30 বছরে, এইটার সোর্স কি? তোমরা তো সোর্সে ভাই না, প্লিজ সোর্স বলেন। সোর্সটা হচ্ছে এভাবে আমরা ধারণা করতে পারি, কারণ ছোট গল্পের একটা স্বর্ণযুগ ছিল। ছোট গল্পের একটা স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ। এই স্বর্ণযুগটা কি? তিনি যখন কুষ্টিয়ায় অবস্থান করতেছে, কোথায় অবস্থান করতেছে? কুষ্টিয়াতে। হ্যাঁ, আমরা জানি যে যারা কুষ্টিয়ার অধিবাসী আছো এখানে, কুষ্টিয়ায় যখন তিনি ছিল, কুষ্টিয়ার শিলাইদাহে, শিলাইদাহ, এই কুষ্টিয়ার শিলাইদাহে থাকাকালীন সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের ছোট গল্পের স্বর্ণযুগ। এবার ধারণা করো, তিনি শিলাইদাহে যতটা কাল ছিল, এটা ধরা হয় যে 1892-93 থেকে 1901-2 আশেপাশে, প্রায় 10 বছর সময়। তাহলে তখন তার বয়স কত থাকে? তখন তার বয়স প্রায় 30-এর ঘরে থাকে। এখান থেকে এই ইনফরমেশনটা আমরা ধারণা করতে পারি। আরেকটা কি, তার প্রথম গল্প সংগ্রহের নাম হচ্ছে ছোট গল্প। বাস, এই যে এইটা আমরা কবি পরিচিতির প্রথম অংশটা পড়ছি। ওকে, হৃদয়, আচ্ছা, if you get previous 5 years of question PDF, it would have been great sir. ওকে, আমরা এখন ওই যে এসএসসির বই লেখা নিয়ে কাজ করতেছে তো কন্টেন্ট টিম, এই কারণে ওদেরকে কাজটা আমি দিতে পারতেছি না। তবে প্রিভিয়াস 5 বছর তো এটা ইজি, এটা আমি করার চেষ্টা করব। ওই মানে 10 বছর রবীন্দ্রনাথের কারণেই ছোট গল্পের স্বর্ণযুগ ছিল, তখনই ছোট গল্পটা আসা শুরু করলো, বুঝছো? আচ্ছা, এবার একটু আসি। ফাইন, এই যে এক প্যারা পড়ছি, মাত্র এক প্যারা, এই দেখো, ও এটা তো লেখাই আছে, ভুলে গেছিলাম, বয়স হয়ে যাইতেছে তো। এ দেখো, পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদাহে বসবাসের কালী রবীন্দ্রনাথের ছোট গল্পের স্বর্ণযুগ। স্বাভাবিক। হ্যাঁ, এবার একটু আসি, এখানে একটু আসো। সোনার তরী তার কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই সময় রচনা করে। তো সোনার তরী একটা কাব্য গ্রন্থ, কিন্তু এটা কিন্তু একটা বই। হ্যাঁ, তোমরা কবিতাটাকে ভাইবো না, এটা বইয়ের কথা বলতেছে। ওইটাও কিন্তু শিলাইদাহে থাকাকালীন তিনি লেখে। এইবার একটু আসি, আসার ব্যাপারটা কি দেখো, গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, সিনিয়র, ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার এই জায়গায় দেখো 1, 2, 3, 4, 5, 6টা, এই যে 6টা উপন্যাস আছে না, এই 6টা উপন্যাস যে বলছে না বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ, অ্যাকচুয়ালি ট্রু। কারণ তার লেখা নোভেলের সংখ্যা হচ্ছে 13টা, তিনি মোট 13টা নোভেল লেখে। নোভেল মানে কিন্তু উপন্যাস। হ্যাঁ, 13টা নোভেল লেখে। এখন শুরু করা যাক চোখের বালি দিয়ে। চোখের বালি ইম্পর্টেন্ট কয়েকটা কারণে। এখন আমি তোমাদেরকে বলি, চোখের বালি একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এখন তোমরা যদি বলো ভাই মনস্তাত্ত্বিক উপন্যাসটা কি, আমি বলবো কিছু দিন ওয়েট করতে, কারণ গল্প পড়াইতেছি তো, যখন লাল সালুটা আসবে ওইটাও এক ধরনের মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস, তখন আরও ইন ডিটেইলে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। এখন সেটা হচ্ছে, আমরা দেখলাম যে উপন্যাস আসলো কত সালে বাংলা সাহিত্যে, তোমরা বলতে পারো 1858-তে। হ্যাঁ, আমরা প্রথম উপন্যাস পাইলাম, যেটার নাম আমরা দিছি প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল। আলালের ঘরে, এই যে মেগা এক্সামে আমি বলছি না সিলেবাস কি, আপন কা জুবান সে জো নিকলা ওহি সিলেবাস হ্যাঁ, ঠিক আছে? এবার আসো, আলালের ঘরে দুলাল, এইটা ছিল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এবার দেখো 1865 সালে আমরা দুর্গেশ নন্দিনী পেলাম। এটা কে লিখছে বলো তো? এটা কে লিখছে? তোমরা সবাই জানো যে দুর্গেশ নন্দিনীটা লিখছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা বলি সাহিত্য সম্রাট। এরপরে আমরা প্রায় 50 বছর অপেক্ষা করলাম যে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, যেটার নাম চোখের বালি, যেটা বলা চলে যে
সালে বই আকারে প্রকাশিত হয়। 1903 সালে এটা বই আকারে প্রকাশিত হয়। একটু দেখো, তার আগে কিন্তু এই যে বঙ্গদর্শন যে বিখ্যাত একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় এটা কিন্তু সিরিয়ালি প্রকাশিত হতো। এখন এটার সিনেমা আমার মনে হয় তোমরা অনেকে দেখছো, ঐশ্বরিয়াও কিন্তু অভিনয় করছে। বাংলা চলচ্চিত্র সাহিত্যে চলচ্চিত্র জগতে 1938 সাল এবং 2003 সালে এর কিন্তু সিনেমাও আসে। হ্যাঁ, দেখো কারা অভিনয় করছে, ঐশ্বরিয়া, প্রসেনজিৎ, রাইমা, আর তো নাম বলার দরকার নাই, এত বড় এই তিনজনই তো বিশাল বিশাল নাম। এই তিনজনই তো চলচ্চিত্রে খুব গুণী অভিনেতা, তারা কিন্তু এটাই অভিনয় করছে। এরপরে আসো গোরা। এখন গোরা নিয়ে কি বলবো তোমাদেরকে, গোরা নিয়ে এটাই বলবো, ব্রিটিশ রাজত্ব নিয়ে লেখা। রবীন্দ্রনাথ যেই 13টা উপন্যাস লেখে, এর ভিতরে এটা সিরিয়ালে হচ্ছে পঞ্চম, আর সব থেকে বড় সাইজে সব থেকে বড় উপন্যাসটার নাম হচ্ছে গোরা উপন্যাস। এই কারণে অ্যাডমিশনে এই যে দাগানো আছে দেখো, তোমাদের কিন্তু আলটিমেট প্রিপারেশনটা নিয়ে দিচ্ছি, কেউ চাপ নিয়ে পড়বা না, ঠিক আছে? কেউ চাপ নিয়ে পড়বা না। এইটারও সিনেমা হয়েছে এবং এটারও মানে একটা সিরিয়ালও হয়েছে, ডেইলি সিরিয়াল, 26 পর্বের মনে হয় না, হ্যাঁ 26 পর্বের একটা এক হিসেবে একটা পর্বের সিরিয়ালই চলছে। এই জিনিসটা একটু মনে রেখো তোমরা। এরপরে তোমরা যেটাই যাবা, শেষের কবিতা। শেষের কবিতার আবার কলেজের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে, শেষের কবিতা কি ধরনের রচনা, কি ধরনের রচনা। এখান থেকে এটার অ্যান্সার পোলাপান দিতে পারে না। না দেওয়ার কারণ হচ্ছে নামের শেষে কবিতা আছে, তো অনেকে ভাবে যে শেষের কবিতাটা এভাবে প্রশ্ন আসবে যে এটা একটা প্রবন্ধ, অ্যান্সার দিবার না, আসবে এটা একটা উপন্যাস, হ্যাঁ, তারপর আসবে কি এটা একটা গল্প, তারপরে এটা আসবে হচ্ছে কাব্যগ্রন্থ। তো অনেকে জানো যে কাব্য মানে তো কবিতা, হ্যাঁ কাব্য মানে তো কবিতা, তো অনেকে এটার অ্যান্সার দিবে হচ্ছে কাব্য, বাট তোমাদের অ্যান্সারটা দিতে হবে এটা একটা উপন্যাস। শেষের কবিতা কি একটা উপন্যাস। এবার আসো, ঠিক আছে, বাট মনে রাখবা এটার প্রধান চরিত্র হচ্ছে অমিত রয়। এটা তোমরা যদি না পড়ে থাকো, তোমাদের বাবা মায়েরা আবার পড়ছে, মানে বাবা মায়েরা তো পড়ছে, কারণ তারা দেখছে তাদের বাবা মায়েরা, তোমাদের দাদা দাদিরা শেষের কবিতা, পথের পাঁচালী, পদ্মা নদীর মাঝি, জননী, তারপরে হচ্ছে এই ধরনের উপন্যাসগুলো বেশি পড়ছে, সাতকাহন পড়ছে, তো তারা সাজেস্ট করছে, তোমাদের বাবা মায়েরা পড়ছে, তারপর তো তোমরা ফোনের যুগে চলে আসলা, আর তো পড়া হয়নি। তো অমিত রয়ের নামটা একটু মনে রাখবা, কারণ এই প্রশ্নগুলা খুব আসে। আমি তোমাদের করাবো ডিইউ, জেইউ, জেএনইউ, এই সমাজবিজ্ঞান অনুষদের জন্য এটা একটু লাগবে। এবার আসো ঘরে বাইরে। ঘরে বাইরেটা কি মনে রাখো, খালি এতটুকু মনে রাখো, এই যে এতটুকু এতটুকু, চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। চলিত ভাষায় লেখা, এটা হচ্ছে প্রথম উপন্যাস ছিল তার, ঠিক আছে? আচ্ছা, মেবি চতুরঙ্গটা বাদ গেছে, ঠিক আছে, ওইটার ইনফরমেশন আমি একদম ফাইনালি দিয়ে দিব না। আর এটা স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা, এতটুকু একটু মনে রেখো। দেশি বানানটা এইদিকে যাবে। আচ্ছা, এরপরে একটা জিনিস আসো, যোগাযোগ। যোগাযোগটা কি একটা সামাজিক উপন্যাস, আর এটা কেন ইম্পর্টেন্ট মনে রাখো, কারণ এটা যখন পেপার পত্রিকায় প্রকাশিত হচ্ছিল তখন এর নাম ছিল হচ্ছে তিন পুরুষ। এর নাম ছিল কি তিন পুরুষ। তারপরে মানে প্রথম 2 সংখ্যার পর যখন তৃতীয় সংখ্যাটা বা তৃতীয় পর্বটা পত্রিকায় প্রকাশ হলো, তখন এর নাম চেঞ্জ করে রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিল হচ্ছে যোগাযোগ। বাস এতটুকু মনে রাখো, থাকবে তো মনে, মনে থাকতেই হবে তোমাদের। আচ্ছা, এখন 4টা নাটকের কথা বলা আছে। আচ্ছা, বাংলা সাহিত্যের নাটকের জনকটাকে মিস্টার মাইকেল। কে? মাইকেল, হ্যাঁ এটা একটু মনে রেখো, মাইকেল। মধুসূদন, তোমাদের হচ্ছে যারা আসো কি বলে জুনিয়রগুলো আসো 26 ব্যাচে, তোমাদের স্কুলে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ ধরবে খুব দ্রুত। আমি চেষ্টা করব তোমাদের আর্কাইভটা দিয়ে দেওয়ার আগে আগে। এবার একটু দেখো, রাজা, অচলায়তন, ডাকঘর, এইটা মনে রাখতে হবে যে মোস্ট ফেমাস হচ্ছে এটা, ঠিক আছে? মোস্ট ফেমাস এটা শুধুমাত্র আমাদের দেশে না, বাইরেও কিন্তু এটা সমাদৃত হয়। মুক্তধারা, রক্তকরবী, বাস একদম এতটুকু পড়ার পর তোমরা একটু নিজেরা পড়ে ফেলো। এই ছিল কবি পরিচিতি। এখন তোমাদের আর প্যারা দিব না, তোমাদের থেকে আমি প্রায় 30 মিনিট সময় নষ্ট করে ফেলছি। একটা কবি পরিচিতি পড়তে 30 মিনিট সময় লাগতেই পারে। এখানে 5টা নাটক আছে, মনে রেখো। এখান থেকে প্রশ্ন হয় যে এগুলা কি ধরনের রচনা, কি ধরনের রচনা।
ওকে, শুরু করি। হ্যাঁ, তোমরা রেডি? কমেন্ট করো যে তোমরা রেডি আছো কি না। কলেজের পরীক্ষায় কোপ মারবা, কোপ। কোয়েশ্চেন আমি দিতেছি, আমি সলভ করাই দিব। ওকে, ঠিক আছে, রেডি? হ্যাঁ, আচ্ছা শুরু করি। আমার বয়স কত, এই এই গল্পের প্রথম লাইন। তোমাদের আমার বয়স যদি জানতে চাও আগামী 1 বছর, তাহলে বইয়ের 26 নম্বর পেজের প্রথম লাইনটাতে যেটা লেখা আছে, যে বয়সটা আছে, আনফর্চুনেটলি ওইটাই আমার বয়স, কিন্তু দেখতে আমার লাগে হচ্ছে মনে হয় আমি 9-10-এ পড়ি, এই আর কি। জীবনটা খুবই দুঃখের। ঠিক আছে, এইবার আসো শুরু করা যাক। শুরু করার আগে আমরা কি করব, কি পড়ব? অবশ্যই অনেক কিছু পড়ব। প্রথমত আমরা দেখব আমাদের গল্পের মেয়েদের ক্রাশ, মেয়েদের মানে মেয়েরা পাগল একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটার নাম কি? সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ঠিক আছে, তো মৃত্যুঞ্জয়ের গল্প এটা না, এটা হচ্ছে অনুপম। এই অনুপম ক্যারেক্টারটা মেয়েরা পছন্দ করে না, কিন্তু প্রথমে ভাবছিল অনুপম ক্যারেক্টারটা মনে হয় একদম আমার মতো, কিন্তু অনুপমের সাথে আমার খালি বয়সটাই মিলে, তাছাড়া কিছু মিলে না। তো অনুপমটা কে? এই গল্পের নায়ক, এই গল্পের নায়ক। ঠিক আছে, ভালো কথা, নায়ক, হিরো। হ্যাঁ, হিরো। বাট এই হিরোটা কেমন জানো? এই হিরোটা একটা বোনলেস হিরো, মেরুদণ্ডহীন একটা হিরো। তো যেহেতু হিরোর কথা বলতেছি, তো সেহেতু কই গেল, হ্যাঁ, তো এই ক্যারেক্টারটা কেমন? এখানে আজাইরা কিছু ইনফরমেশন আছে, জাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যক্তিত্বহীন এবং পরনির্ভরশীল একটা ক্যারেক্টার। ব্যক্তিত্বহীন, এর কোনো ব্যক্তিত্ব নাই। ঠিক আছে, আচ্ছা, এর কোনো ব্যক্তিত্ববোধ বলে কোনো কথা নাই, এ বেটা বলদ। আচ্ছা, এবার দেখো, কিন্তু গল্পের শেষের দিকে এইখানে একটা ট্র্যাজেডি আছে। গল্পের শেষের দিকে ক্রমেই তার মাঝে চেতনার বিকাশ ঘটে এবং ইতিবাচক চরিত্রের অধিকারী হয়ে উঠতে দেখি, তখনই গল্প শেষ। তখনই গল্প শেষ। ঠিক আছে, গল্প শেষ। আরেকটু আগে যদি হয়ে উঠতো তাহলে হয়তোবা কল্যাণী মানে কি হইতো আর কি, একটা কিছু একটা হইতো। গল্প শেষ। আচ্ছা, এবার একটু দেখো, কল্যাণী, ছেলেদের ক্রাশ। কলেজে উঠাই কল্যাণীর প্রেমে মগ্ন ছেলেরা, খবর পাইছি আমি। মগ্ন হইলে তো হবে না। এই তোমাদের বাংলা বইয়ে আল্লাহ দিয়েছে, ঠিক আছে, ও 4 মাসের প্রেগনেন্ট, সমস্যা নাই, মেয়েটা তো ভালো। ওইদিকে বিলাসী আছে, আছে তো। আবার ওইদিকে গৃহ গল্পে অনেকগুলা ক্যারেক্টার আছে, আছে তো। এত অধৈর্য হলে হবে না। ওইদিকে নুরুল হুদার ওয়াইফ আছে আসমা, সেও তো ভালো মানুষ। তো কল্যাণী কি ভালো মানুষ না? কল্যাণী আবার একটু রুড, একটু বকা দেয়। ঠিক আছে, একটু বকা দেয়, একটু ফেমিনিস্ট। একটু দেখি, বিয়ের সময় বয়স ছিল, বর্তমান বয়স এটা লাগবে না। প্রতিবাদী, শিক্ষিত। হ্যাঁ, সে প্রতিবাদী ছিল, শিক্ষিত ছিল এবং ব্যক্তিত্ববান ছিল। তার লাইফে একটাই মানে লক্ষ্য, এখন বলতে পারো তার গোলটা হচ্ছে দেশের যারা মানে সুবিধাবঞ্চিত নারী আছে তাদের শিক্ষার জন্য সে সারা জীবন কাজ করবে। সে বিয়ে শাদী করবে না আপাতত। কল্যাণী শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্রের অধিকারী। এবার একটু দেখি, কল্যাণী স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা, এটা বাসা হয়ে গেছে, আচ্ছা, গেড়ে বাসা, গৃহীত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। বলা চলে যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এই প্রথম ঘটনা, এই প্রথম কোনো একটা ঘটনা, প্রথম ঘটনা যেখানে একজন পুরুষ লেখক নারীদের হয়ে এই গল্পটা লিখছে। হ্যাঁ, এটা ঠিক কথা বলছো যে ছেলেদের প্রথম ক্রাশ হচ্ছে মমতা দিদি। মানে তোমরা এমন দুষ্টু দুষ্টু। ঠিক আছে, মমতা দিদি তোমার বাচ্চাটাকে কোলের মধ্যে নিছে, হ্যাঁ, বাচ্চাটা তাকে আদর যত্ন করছে, ঠিক আছে, কিন্তু বাচ্চাটা একটা ছোট, বেশি ছোট বেটা, 9-10-এ পড়া বাচ্চা না, দুষ্টু পোলা ভাই। কি পাইছে মমতা দি, হ্যাঁ, সম্মান করে না, খালি বড় অপু বড় অপু বড় অপু। বড় অপুর সাথে কি তোদের, বড় অপু দুষ্টু। এবার একটু আসো, এইবার একটু কাহিনীতে আসো। এই গল্পের এই গল্পের ভিলেন, বোকা ভিলেন,
এটাকে আমরা বলতে পারি বোকা ভিলেন। হ্যাঁ, বোকা ভিলেন। এই ভিলেনটা আসলে মারপিট করা ভিলেন না, ওই ঢিসুম ঢিসুম মারপিট করা ভিলেন হচ্ছে তোমার বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের চাচা, ও তো পিড়ায়। আবার গোকুল আছে ওইদিকে, হ্যাঁ, এরা তো হচ্ছে দুষ্টু ভিলেন। এ আবার একটু বোকা ভিলেন। এ কি করছে তোমরা তো জানোই যে এই গল্পে সে যৌতুক লোভী, কিন্তু সে প্রকাশ করে না। এক গুয়ে মানে তার অনেক জেদ, হ্যাঁ, সে যা বুঝে তাই, তার অনেক জেদ। আর হীনমন্য মানে কি জানো, নীচ মন মানসিকতা, নীচ মন মানসিকতা, হ্যাঁ, ছোট মানসিকতা। আর এই গল্পে তাকে অর্থলোভী, স্বার্থপর, হীনমন্য মানসিকতা সম্পন্ন চতুর হিসেবে আমরা দেখতে পাই। এই লাইনগুলো ব্যবহার করবা সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য এই লাইনগুলো ব্যবহার করবা। এবার একটু আসো, অনুপম কল্যাণীর বিয়ে ভাঙার জন্য সবচেয়ে বেশি দোষ প্রমাণিত হয় এই লোকটার। হ্যাঁ, এইবার আসো শম্ভুনাথ সেন। আচ্ছা, এই শম্ভুনাথ সেনটা আবার খুব ভালো। শ্বশুরের বয়স মাত্র 40-এর এপার ওপার, হ্যান্ডসাম ব্রো, ভেরি হ্যান্ডসাম। আর ডক্টর, আর কি বলবো, তাকে দূর থেকে দেখলে চেনা যাবে এমন একটা চরিত্র। আচ্ছা, এই গল্পে অত্যন্ত শান্ত প্রকৃতির সত্ত্বেও প্রকৃতির একজন, শান্ত প্রকৃতির একজন। আচ্ছা, দৃঢ়চেতা মানুষ হিসেবে তার চরিত্রে আত্মপ্রকাশ ঘটে। ঠিক আছে, দৃঢ়চেতা মানে কি, তিনি কোনো কিছুর উপরে যেটা বলে সেটা করে দেখায়। এবার আসো চরিত্রলিপি অনুপমের মা। His mother was very poor kid. After marrying a rich kid, his mother became very rich. এখন কাহিনীটা হচ্ছে তার বাবা ছিল গরিব, তার মাও ছিল গরিব। অনুপমের বাবাটা নাই, মারা গেছে। তার মা অনেক গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু বিয়ে শাদী করার পর সংসার যখন আগে বাড়ে তখন তার ধন সম্পত্তি আসছে, এবং অনুপমকে কখনো ফিল করাইতে দেয় না যে তাদের আগে অনেক অভাব টভাব ছিল। বলতেছে কি, অনুপমের মা গরিবের ঘরে মেয়ে ছিল, কিন্তু স্বামীর ওকালতির টাকায় তাদের অবস্থার পরিবর্তন ঘটে। ইয়ো ব্রো, এখন গুলশানে, ধরো আগে মিরপুরে থাকতো, এখন গুলশানে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তার অহংকারের প্রমাণ আমরা পাই কেমনে? যেমন নিজেরা যে ধনী সে কথা তিনি নিজেও ভুলে না, এবং সন্তানদেরকেও ভুলতে দেন না, সন্তানদেরকে ভুলতে দেয় না। কারণ কি, আগের অবস্থা কাউকে জানাতে চায় না, আগের অবস্থা কাউকে জানাতে কি হয় না, চায় না। ঠিক আছে, এখন যে ক্যারেক্টারটা আমরা পাবো, এই যে হরিশ, আমাদের আশেপাশে এত হরিশ আছে। এই হরিশটা কেমন জানো, আমি তোমাদেরকে বলি। এই হরিশটা এরকম, কিরকম বলতেছি, দাঁড়াও, অপেক্ষা করো। ক্লাসটা খালি গায়েব হয়েছে কেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই হরিশ ক্যারেক্টারটা কেমন, আমাদের সমাজে কিছু বন্ধু বান্ধব আছে, দুষ্টু বন্ধু, কলেজে উঠছো না 26 ব্যাচ, ধরো কম্বাইন্ড কলেজে গেছো। এখন কম্বাইন্ড কলেজে যাইয়াই তোমার পাশে যেই ফ্রেন্ডটা বসছে দুষ্টু প্রকৃতির, এই ফ্রেন্ডটার সাথে সবার মিউচুয়াল ফ্রেন্ডশিপ আছে। ধরো তুমি একজনকে পছন্দ করছো, তুমি কল্পনায় তাকে প্রিয় বান্ধবী বানাতে চাও, তোমার পাশের বন্ধু দেখে, কিরে বন্ধু, আরে ওই মেয়েকে পছন্দ করছিস, আরে আমার সাথে তো ফ্রেন্ডশিপ আছেই। এই হরিশ হচ্ছে ওইটা, মামা একটা খাসা মেয়ে আছে। এটা কিন্তু বইয়ের লাইন, এটা কিন্তু আমার লাইন না। ঠিক আছে, এই হচ্ছে সেই মামা, হ্যাঁ, ওই মামা না প্লিজ, এই সেই মামা, এই মানে মামা বন্ধু। এখন সে কিরকম, অনুপমের বন্ধু, এই বিয়ের ঘটক বলা যায়। কানপুরে থাকে, এত ভুল হইল কেন আজকে, থাকে, চাকরি করে হবে, হ্যাঁ, কানপুরে থাকে, সে কানপুরে চাকরি করে। আর কি, ছুটিতে কলকাতায় আসছে। সে ছুটিতে কোথায় আসছে, সে ছুটিতে কলকাতায় আসছে। কলকাতায় আইসেই সে প্রস্তাব দেয় অনুপমকে। এইবার একটু খেয়াল করি আমরা, আর কে কে আছে। বিনু দাদা ভেরি স্মার্ট, জেন্টাল পারসন, এই গল্পে খুবই জেন্টালম্যান। হ্যাঁ, জেন্টালম্যান, কম কথা বলে, অনেক কম কথা বলে। পিস্তুত ভাই মানে ফুপাতো ভাই, অল্পভাষী, কম বলে। বিয়েতে কন্যাকে আশীর্বাদ করতে সর্বপ্রথম বিনু দাদা গেছিল। এইটা তোমরা প্লিজ একটু ক অথবা এমসিকিউর জন্য পড়বা, ঠিক আছে।
ওকে, এবার কি, এই তো কল্যাণীর বাবার উকিল বন্ধু, এটা দেখতে কেমন? মোটা, উঁচা লম্বা, একদম নিগা ফ্রেন্ড, ঠিক আছে? আবার কেউ আমার রেসিস্ট বইল না ভাই, এইসব কথা বইল না। এখানে লেখা আছে, কিরকম লেখা আছে দেখো, সে গায়ের রং কালো, মোটা এবং পেশায় কিন্তু উকিল। তাকে যদি তোমরা নিগা বলো, সে কিন্তু একদম ফাইলা কেস, ঠিক আছে, একদম কেস ফাইল করে দিবে। এবার দেখো চরিত্রলিপির ভিতরে শেখরা আছে এবং আরও কিছু চরিত্র আছে। এখানে যে চরিত্রগুলো আমি রাখছি, এই চরিত্রগুলোর ডায়লগ আছে। এছাড়াও দেখবা কল্যাণীর সাথে ছোট 2 বা 3টা মেয়ে আছে, তাদেরও কিছু কথোপকথন ওভাবে পাবা না। তারপরে হচ্ছে তোমার কুলি আছে, কিছু আর্দালি দল আছে, তারপর কিছু সরকারি কর্মকর্তা আছে, বড় অফিসাররা আছে, টিকিট চেকার আছে। এই ক্যারেক্টারগুলো আছে, বাট ওরকম ইম্পর্টেন্ট না এবং তাদের ডায়লগ নাই। এবার একটু আসি, আচ্ছা এবার একটু আসি আমরা, হ্যাঁ এবার একটু আসি। এটার ফিল্ম নাই, এটা নাটক আছে, বাট নাটকের সাথে ওরকম মিল নাই। মিল নাই বলতে গল্পে তো বেশি কিছু আছে, নাটকে এত কিছু নাই। এইবারে আসো শুরু করা যাক। আচ্ছা, এই যে শুরু করার ভিতরে এই জিনিসগুলোতে পরে যাই, এবার আমরা গল্পতে যাই, চলো শুরু করি। হ্যাঁ দেখো, তোমাদের মেয়েদের ক্রাশ, স্বপ্নের রাজকুমার অনুপম গল্পটা বলতেছে। অনুপম কে বলতেছে? গল্পটা কে বলতেছে? গল্পটা বলছে অনুপম। হ্যাঁ, অনুপম। এই গল্পটা অনেকটা ওই যে মাসি পিসি গল্পের মতো, এই তারপরে বিলাসী গল্পের মতো উত্তম পুরুষে লেখা। গল্পটা কি? গল্পটা হচ্ছে উত্তম পুরুষে লেখা। উত্তম পুরুষ, উত্তম পুরুষে লেখা এই গল্পটা, ঠিক আছে? তো গল্পটা বলতেছে হচ্ছে অনুপম। জারিন জাবিন সোহা বলছে ভাইয়া বডি শেমিং করতেছে। আমি কি বডি শেমিং করুম? আমার দেখতে পাটখড়ির মতো লাগে, আমি বলে বডি শেমিং করুম? এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, তোমরা খালি আমাকে ভুল বুঝো। হ্যাঁ, নাটক কম করো প্রিয়, আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছি। এবার একটু আসো, আজ আমার বয়স 27 মাত্র, এই কথাটা অনুপম বলে। হ্যাঁ, এই কথাটা অনুপম বলে। তো তার বয়স 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এইটা একটু তোমরা মনে রাখবা। এইটা একটু মনে রাখবা, হ্যাঁ এইটা মনে রাখবা, কারণ এইটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবেই যখন কলেজে প্রথম পরীক্ষাটা দিবা। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা মানে উত্তম পুরুষ মানে কি? উত্তম পুরুষ মানে আমি হয়ে বলা, নিজের থেকে বলা। এবার একটু আসো, তোমরা পুরুষ পড়ছো না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এগুলো পড়ছো না? এটা এবার একটু দেখো এটার অ্যান্সারটা কি দিবা। দেখো, দৈর্ঘ্যের হিসাব বলতে বুঝাইছে জীবনের, জীবনের ব্যাপ্তি, জীবনের ব্যাপ্তি। হ্যাঁ, জীবনের ব্যাপ্তি মানে কি? লাইফের যে টাইম লাইন, অর্থাৎ একটা মানুষ চিন্তা করো বাঁচে কত বছর, ধরো 50 বছর, 60 বছর, 70 বছর, তো সে তুলনায় তো 27 বছর বয়সটা অনেক ছোট। আর না গুণের হিসেবে বড়, এই গুণ বলতে বুঝাবা অভিজ্ঞতা, অভিজ্ঞতা, যে এই বয়সে তো এত অভিজ্ঞতা অর্জন করাও যায় না 27 বছর। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, যে এই বয়সের একটা মূল্য আছে, কারণ এই বয়সে বিয়ে শাদীর কথাবার্তা হয়তো। ইহা সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। এখানে একটা প্রাণীর নাম আমরা পেলাম, এখানে আরো কিছু প্রাণীর নাম আছে, আমি বলতেছি। আচ্ছা, ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়াছে। তো নর্মালি ভ্রমর যখন আসে তখন কি হয় বলো তো? ভ্রমর, হ্যাঁ তোমাদের যারা মেয়েরা লেখাপড়া করবা না, তোমাদের জন্য অনুপমেরা ওয়েট করতেছে। তো এই কারণে লেখাপড়া করো, ঠিক আছে? নাই অনুপমকে পাবা। তোমরা কি অনুপমের সাথে থাকতে চাও? থাকতে চাইলে লেখাপড়া বাদ দাও। এবার দেখো,
ভ্রমর কি করে, মানে পরাগায়নে হেল্প করে না? আমরা জানি না যে পরপরাগায়ন আর স্বপরাগায়ন দুই ধরনের পরাগায়ন হইতো। পরপরাগায়নের ভিতরে কয়েক ধরনের ছিল। তো এই ভ্রমর বা মৌমাছিরা কি করতো, পরাগায়নে হেল্প করতো, মানে ফুলটা হবে এরকম একটা ব্যাপার স্যাপারে আসে। তো তোমরা আমাদের থেকে ভালো জানো। তো এইটা তো বায়োলজির কিছু না, বলতেছে যে আমার জীবনে একটা সময় আসছিল যে আমার জীবনটা ফুলের মতো একটা ব্যাপ্তি পাবে, কিন্তু সেটা হয়নি, ফলের মতো গুটি হয়ে গেছে জিনিসটায়। এই কথাটা কেন বলছে? যে তার লাইফে একটা ট্র্যাজেডি আছে। তার লাইফে কি আছে? একটা ট্র্যাজেডি হয়, যেই ট্র্যাজেডিটা সে আজ পর্যন্ত কিন্তু ভুলতে পারে না। হ্যাঁ, আজ পর্যন্ত সে ভুলতে পারে না। আচ্ছা, এখন তোমাদের একটু আমি বলি, একটা লাইন আছে। লাইনটা হচ্ছে, নন্দন নন্দন কাননে কাননে ভ্রমে ভ্রমে দুরাচার দুরাচার দৈত্য। এইরকম একটা লাইন আছে তোমাদের। হ্যাঁ, এই লাইনটা বিভীষণের প্রতি মেঘনাদের দ্বিতীয় পেজের শেষের দিকে পাবা। দৈত্য বলতে লক্ষণকে বুঝাইছিল, নন্দন বলতে স্বর্গ, কানন মানে উদ্যান বা বাগান, স্বর্গীয় উদ্যানে ভ্রমে, ভ্রমে মানে কিন্তু মৌমাছি না, ভ্রমে মানে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। দুরাচার দৈত্য বলতে লক্ষণ। মেঘনাদ বিভীষণকে বলে, চাচা কিভাবে এই স্বর্গের মতো উদ্যান লঙ্কায় এই দুরাচার দৈত্যটা ঘুরে বেড়াচ্ছে? তো ওইখানে ভ্রমে আছে, এই জায়গায় ভ্রমর আছে। তো তোমাদের এই গল্পে কয়েকটা পশু পাখির নাম আছে। একটা হচ্ছে হস্তি। এই গল্পে যে হস্তির নাম আছে সেটা হচ্ছে মত্ত হস্তি। মত্ত হস্তি মানে পাগল হাতি। আর সাপ, হ্যাঁ, আর ভ্রমর, এই যে প্রাণী। রাজহংস, রাজহাঁস কিন্তু আবার মেঘনাদ বধেও আছে। রাজহাঁস কিন্তু বিভীষণেও আছে। হ্যাঁ, বিভীষণেও আছে। আর মকর মানে তো কুমির। মকর মানে কি, কুমির না? এই কয়টা পশু পাখির নাম তোমরা এখানে পাবা। ঠিক আছে, এবার একটু আসি গল্পেতে ব্যাক করি। দেখো, সেই ইতিহাসটা আকারে ছোট, আমি তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন, না তাহারা ইহার রস বুঝবেন না। রস বলতে মানে কি বলো তো? রস মানে মজা। আসলে রস মানে তোমরা লিকুইড কিছু ভাইবো না। রস মানে সাহিত্যের রসটা, লেখালেখির রসটা, যেটা বোর্ডম দূর করে। কলেজে যত পরীক্ষা পাশ করিবার আমি সব চুকাই আছি। এখন কলেজ বলতে কিন্তু ভার্সিটি লেভেলটাকে বুঝাইছে। ভার্সিটি কেমনে বুঝলেন ভাই? ভার্সিটি এর পরের পেজে গেলে বুঝতে পারবা। চুকাই আছি মানে শেষ করছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করত। কেন শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করত? এটা খতে পড়বা, খতে। এটার পড়ার কারণ হচ্ছে সে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু অন্তঃসার শূন্য ছিল, অর্থাৎ তার ব্যক্তিত্ব গুণাবলী একদমই ভালো ছিল না। ঠিক আছে না মেয়েদের ক্রাশ? বুঝছো তো? এবার দেখো, বিদ্রুপ মানে কি? অপমান। বিদ্রুপ মানে অপমান বা মজা। অপমান করিবার সুযোগ পাইয়াছিলেন, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে। এই জন্মান্তরের নিচে একটু দাগাও, এটা লেখো নিত্য সমাস। নিত্য সমাস। এই নিত্য সমাস ইজি হয়। কোনো শব্দের শেষে যদি অন্তর পাও, লাগাবা অন্য। অন্য জন্ম, অন্য জন্ম, শুধু তেপান্তর বাদে। তেপান্তর বাদে, তেপান্তর হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। তেপান্তর বাদে, তিন প্রান্তরের সমাহার। আর এইটা কিন্তু নিত্য সমাস। যেমন অন্য দেশ, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গ্রামান্তর, এগুলো সবই নিত্য সমাস। অন্য লাগাই দিবা খালি। যদি জন্মান্তর থাকে তার মানে কি? তার জন্মান্তরেও কিন্তু বিশ্বাস নেই, ধর্মীয় বিশ্বাস নেই, কারণ বিশ্বাস তো করবে। যদি জন্মান্তর থাকে, তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমন করিয়াই প্রকাশ পায়। সে বলতেছে আমি রিভেঞ্জ নিব, আই উইল টেক রিভেঞ্জ। কোন টিচার আমার নিয়ে মজা নিছিল, আমি তাকে নিয়ে মজা নিব। ঠিক আছে, শেষ হয়ে গেছে, আমারও শেষ হবে এখনই। হ্যাঁ, তো মজা নিবে। ঠিক আছে, তার মানে অনুপম দেখো, এটার কোনো ক্যারেক্টার আছে, এটার উপরে কাশ খায় বসে আসো। হ্যাঁ, তোমরা ছোট ছোট পোলাপাইন। এবার দেখো, আমার পিতা এককালে গরিব ছিলেন, ভেরি পুয়ার, হি ওয়াজ ভেরি পুয়ার। হ্যাঁ, আমার মতো। ঠিক আছে, ও কিন্তু আমার পোর বানানে ও কিন্তু কয়েকটা আছে। নর্মালি পোর বানানে তো 2টা ও থাকে, কিন্তু আমাকে যদি ডিফাইন করতে যাও তাহলে পোর বানানে অ্যাটলিস্ট 10টা ও দিতে হবে। ও টু দি পাওয়ার 10। ঠিক আছে, আমি পোর বানান লিখি এইভাবে, দেখো, পোর বানান ও টু দি পাওয়ার 10 আর এত পোর আমি। এবার আসো, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করছে। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন আসে, তার বাবা ছিল উকিল। হ্যাঁ, পরে রিচ হয়ে যায়। অনুপম বিকাম আ রিচ কিড, বিকামস আ রিচ কিড। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই।
এত টাকা কামাইছে, থাকলে সে ব্যাংকক যাইতো, কি যেন হংকং যাইতো, এনজয় করতো, হ্যাঁ, ও ড্যান্স, তারপর বিভিন্ন বিচে যাইতো, ড্যান্স করতো, কিন্তু আসলে সে সুযোগটা সে পায় না, সে খালি টাকা কামাইছে, ভোগ করার সুযোগ সে পায় নাই। মৃত্যুতে তিনি যে প্রথম মানে মৃত্যুতে যে হাফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। অবকাশ মানে কি? ছুটি। এই রচনায় 2বার অবকাশ শব্দটা পাবা, ছুটি, যে মৃত্যুবরণ করার পরই মনে হলো সে প্রথম ছুটিতে গেছে। আচ্ছা, কয়জন আছে রে লাইভে? আল্লাহ হাফেজ ভাই। ওকে, জন। ভ্রমর বলতে, হ্যাঁ তোমরা বলতে পারো যে ঘটক বা একটা ঘটনা, একবার আসছিল একটা ঘটনা, কিন্তু সেই ঘটনাটা কিন্তু তার লাইফ এন্ড পর্যন্ত থাকে নাই, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার আমি দিয়ে দিব, মানে এটা খতে আসে তো, প্রত্যেকটা খয়ের অ্যান্সারই আমি দেখাবো। আচ্ছা, এইবার একটু আসো। আমার বয়স তখন অল্প, আই ওয়াজ আ লিটল বয়, বেবি বয়, মার হাতে আমি মানুষ, আমি তো মামাস বয়, মা গরিবের ঘরের মেয়ে, হে পোর কিড। তাই আমরা যে ধনী, এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলতে দেন না। তার মানে কি? সে পূর্বের অবস্থা মনে রাখতে চায় না, একটু অহংকার ভাব আমরা পাই। শিশুকাল থেকে আমি কোলে কোলেই মানুষ, বোধ করি। বোধ করি মানে কি? মানুষ হইছি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হয়নি। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণা, কোলে গজাননের ছোট ভাইটি। ছোট ভাইটি বলতে কার্তিককে বুঝাইছে এই জায়গায়, হ্যাঁ, কার্তিক। তোমরা জানো অন্নপূর্ণা বলতে অ্যাকচুয়ালি পার্বতী দেবীকে বুঝাচ্ছে। কেন তাকে অন্নপূর্ণা বলা হয় এটারও একটা ব্যাখ্যা আছে। এই অন্নপূর্ণা কেন বলা হয়, প্রত্যেকটা দেবদেবীর ব্যাখ্যা আমি দিছি, কোনো জায়গায় যদি ভুল করি আমাকে ঠিক করে দিও। দেখো, পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে, তার জন্য তাকে অন্নপূর্ণা বলা হয়। মানে নর্মালি পূর্ণ শব্দটা মানে কি? সোয়াব, আমরা জানি না, বা এটা তো বুঝতে পারছো, অন্ন মানে তো খাবার, তো অন্নপূর্ণার নামটা এই কারণে আসে। এখন আমরা এই জায়গায় আসি, মানে এই রেফারেন্সটা কেন দিছে জানো? এটা আবার খতে অনেক আসে। এই রেফারেন্সটা দিছে হচ্ছে তার পূর্ণ বয়স না হওয়ায়, মানে কি জানো? তার ভিতরে দায়িত্ববোধ না আসার কারণে। কি না আসার কারণে? দায়িত্ববোধ। এত বড় হয়ে গেছে কিন্তু দায়িত্ববোধ এখনো আসেনি, না থাকার কারণে, না থাকার কারণে এই উক্তিটা দিছে। এবার একটু আসো, সে কিন্তু বড় 27 বছর, এখন তো মায়ের কোলে থাকে না, কিন্তু তার মায়ের কথার অবাধ্য সে হয় না। এবার একটু আসো, আমার আসল অভিভাবক হচ্ছে আমার মামা। ও মাই গড, দ্য ভিলেন এন্টার্স। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। আচ্ছা, মানে গল্পটা যখন অনুপমের বয়স যদি 27 হয়, তাহলে তার মামার বয়স এখন 33। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লয়েছে। ফল্গুর বালি মানে হচ্ছে ভারতের একটা নদী আছে, গয়া নদী। এই গয়া নদীর পানিটা হচ্ছে বা মাটিটা হচ্ছে ফল্গুর বালি বলা হয়। এটার স্পেশালিটিটা হচ্ছে এরকম যে উপরে একটা বালুর লেয়ার থাকে, নিচে অনেক পানি থাকে, মানে পানি ঢাললে পানিটা নিচে চলে যায়। তার মানে কি? ঠিক সেম ভাবে অনুপমের ফ্যামিলিকে অনুপমের মামা নিজের অন্তরের ভিতরে শুষে রাখছে। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষ মানে সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ রস পাইবার জো নাই। এই কারণেই কোনো কিছুর জন্য আমাকে ভাবতে হয় না, কারণ মা মামা তো আছেই। আচ্ছা, কন্যার পিতা মাত্রই স্বীকার করবে আমি সৎপাত্র, লাইক মি ব্রো। আচ্ছা, তামাকটুকু পর্যন্ত খাই না। ভাই, এই কথাটা এই দুনিয়ার সব থেকে বড় একটা স্ক্যাম, সব থেকে বড়। আচ্ছা, তামাক ধরো, তোমার একটা বন্ধু কইতেছে, আঙ্কেল আমি তো সিগারেটই খাই না, ছেলেটা অনেক ভালো, ছেলেটা বিড়ি সিগারেট খায় না, তো বিড়ি সিগারেট খায় না, ও অন্য কিছু খায় না, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? এটা হলো স্ক্যাম, ঠিক আছে? আচ্ছা, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, আমি নিতান্ত ভালো মানুষ। মানে আসলে আমাকে প্রমাণ করতে হবে না যে আমি ভালো মানুষ, আমি অ্যাকচুয়ালি ভালো মানুষ। আমি কি প্রমাণ করব? মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুর, এটার উচ্চারণ কিন্তু অন্তঃপুর, হ্যাঁ, বিসর্গয়ের পরে যে শব্দটা আসে সেই শব্দটা দ্বিতীয় উচ্চারিত হয়, অন্তঃপুর। মনোকষ্ট,
এই ধরনের শব্দগুলা শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। প্রস্তুত হইয়াছি মানে আমি বড় হইছি। অন্তঃপুর বলতে বোঝাইছে ঘর সংসার বা পরিবার। হ্যাঁ, পরিবার বলতেছে যে মেয়ে আসুক না কেন, সে যা বলবে আমি তাই করব। কারণ কি, আমি তো আমার মায়ের মতো করেই বড় হইছি, বা এই নারীদের সংস্পর্শেই আমার বড় হওয়াটা, তো এই ঘরের সব কিছুই আমি করতে পারবো। যদি কোনো কন্যা স্বয়ংবরা, স্বয়ংবরা মানে কি জানো? স্বয়ংবরা মানে হচ্ছে, দেখো, স্বয়ংবরা, স্বয়ং মানে নিজে, বরা মানে বর চয়ন করতে পারে, ব্যাপারটা এরকমই আসার কথা। মানে কি, যে নারী, যে নারী, হ্যাঁ, যে নারী নিজের বর, নিজের বর নিজে চয়ন করে। আচ্ছা, এরা কারা হয়? এরা কারা হতো জানো? এই টার্মটা কোত্থেকে আসছে? ধরো আগে যে সকল রাজার কোনো রাজকুমার থাকতো না, তখন কি হতো? রাজকুমারীকে বিয়ে দিতে হবে, তো তাকে স্বয়ংবর করা হতো। তার স্বয়ংবর অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রের রাজকুমাররা যখন আসতো, যেই রাজকুমাররা আসলে রাজা রাজা হইতে পারবে না, কারণ স্বাভাবিক, রাজা হইলে তো ওই রাজ্যের এ রানী হয়ে চলে যাবে, কিন্তু এই রাজ্যটা তখন কি হবে? তখন এই নারীটা মানে রাজার পদমর্যাদা সমান নারী, কারণ এই রাজার তো কোনো বংশ বুনিয়াদ নাই। তখন দেখতো, যাকে পছন্দ হতো সে তখন দাবি জানাইতো যে আমি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এখন অনেক বড় ঘর হইতে সম্বন্ধ আসিয়াছে আমার, এটা শো অফ করছে ভাই। তো সম্বন্ধ আইসে, তুই বিয়ে করস নাই কেন? আমারে যদি এখন হচ্ছে তোমার কি কয় ওইটা, নীতা আম্বানির ফ্যামিলি থেকে বলে, এই সাকিব, আমার মেয়ের জন্য তোমাকে আমি চয়েস করছি, আমি কম, ও ওয়াও, ভেরি নাইস, আই উইল ম্যারি ইয়োর ডটার, প্লিজ গিভ মি সাম মিলিয়ন্স ট্রিলিয়ন্স ডলার। ঠিক আছে, এই স্বাভাবিক ব্যাপার। তো এ তো বলো বেটা। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলতে বুঝাইছে হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত প্রণয়ন যে করে, প্রণয়নকারী, সিদ্ধান্ত প্রণয়নকারী তার লাইফের। ঠিক আছে, তার লাইফের কি সিদ্ধান্ত প্রণয়নকারী, চয়ন মানে চুজ করা। আচ্ছা, চয়ন মানে হচ্ছে চুজ করা। এবার একটু দেখো, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত আছে। ভালো কথা, দেখো এই ভিলেন থাকে, মানে ধরো পরিবারে এমন কিছু মানুষ আছে, ধরো ফুপু থাকতে পারে, খালা থাকতে পারে, চাচা থাকতে পারে, মামা থাকতে পারে, বিয়া করুন বেটা আমি, আমার চয়েসটাকে প্রাধান্য দিতে হবে। এই আয়া কইব, এ তোমার ছেলের জন্য একটা মেয়ে লাগবে, মেয়ে এইটা করতে হবে। কেন এইটা কেন করতে হবে? তা আপনার পোলার লিগা, আপনার মায়ের লিগা খুঁজছেন নাকি? আমার লিগা কিনা ভাবতেছেন? তো এই যে কিছু থাকে না, তো এই ফ্যামিলির তো কর্তা অনেকটা হচ্ছে তার মামা। তো মামার একটা বিশেষ মত আছে। ভালো কথা, কেমন দেখি। ধনির কন্যা তার পছন্দ নয়, ভেরি গুড, ভেরি গুড, ধনির কন্যা লাগবে না তার, ভালো না? আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেট করিয়া আসিবে, এটা কেমন কথা হইল? আচ্ছা ঠিক আছে, মাথা নিচু করে থাকবে, স্বাভাবিক ভদ্র মেয়ে। সে আবার মাথা উঁচু করে কথা বলে না, নিচু করে চোখের দিকে তাকায় না, ভদ্র মেয়ে, ভদ্র মেয়ে, ভালো কথা। এই তিনি চান। তো মামা খুব উদার, ভেরি মাচ উদার, লাইক সানি ভাই। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অস্থিমজ্জা বলতে হারে হারে, এখানে বুঝাইছে হচ্ছে হারে হারে টাকার প্রতি তার লোভ আছে। টুইস্ট আসছে, টুইস্ট। তিনি এমন বেয়াই চান। হ্যাঁ, তিনি কেমন বেয়াই চান একটু দেখি। তিনি এমন বেয়াই চান, অর্থাৎ বেয়াই মানে কি? সন্তানের শ্বশুর। এমন বেয়াই চান যাহার টাকা নাই। ও নাইস, নাইস, ভেরি গুড। অথচ সে টাকা দিতে কসুর করিবে না। কসুর মানে কিপটামি করবে না, এটা কেমন কথা? এটা কেমন কথা? বাট টাকা নাই, ভালো কথা। তো যার টাকা নাই সে টাকা কেমনে দিবে? যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়ি আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এই কথাটার অর্থ আছে একটা, কথাটার অর্থ গুড়গুড়ি মানে আগে বুঝার চেষ্টা করি। হ্যাঁ, কমেন্টে কে কারে কবুল কইতেছে? নাউজুবিল্লাহ, কি করতাছস তোরা? আমি তো কমেন্টে নজর দিতেছি না। হ্যাঁ, কমেন্টে কবুল কবুল কবুল, তোকে যদি সাক্ষী লাগে আমারে কইস, আমি সাইন করে দিয়ামু। কবুল 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 কবুল। এনে বিয়ের আসর বসাইছি নাকি বেটা? এবার দেখ, বলতেছে কি যে গুড়গুড়ি হচ্ছে নলযুক্ত হুকা। পুরান ঢাকার ওইদিকে দেখবা। আর বলতেছে যে এখানে
গুড়গুড়ির পরিবর্তে নর্মাল তামাকও যদি তাকে দেই তারা নালিশ করবে না। মানে কি, যদি আমরা তাদেরকে ওইভাবে আপ্যায়ন না করি, মানে যদি আমরা আপ্যায়ন না করি তবে তবে কিছু মনে করবে না, এমন ফ্যামিলি চাই। মানে খুব ডমিনেটিং, মনে করবে না। ঠিক আছে? এমন চায়, এমন চায়। মানে অনুপমের মামাকে দেখে বোঝা গেল তারা খুব ডমিনেট করবে মেয়েটাকে। দেখো, হ্যাঁ, আমার বন্ধু হরিশ কানপুরে আছে, এ দুষ্টু বন্ধু হয়ে গেছে, দুষ্টু বন্ধু। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করে দিল। উত্তেজনা, অনুপমের উত্তেজনা এখন থামাবা কেডা? তোমরা দেখো তার মধ্যে কি উত্তেজনা। হ্যাঁ, সে বলিল, ওহে মেয়ে যদি বল একটা খাসা মেয়ে আছে। তোমরা যারা দুষ্টু তারা এই খাসা শব্দটাকে দুষ্টু অর্থে ব্যবহার করবা। খাসা মানে কি জানো? যে ধর তোর জন্য একটা পারফেক্ট মেয়ে আছে, হ্যাঁ, মেয়ে আছে মেয়ে আছে তোর জন্য খাসা। এই যে হরিশের মতো দুষ্টু পোলাপাইন, তোদেরকে যে কি বলবো, মাঝে মাঝে অবশ্য কাজে দেয়। ওহে মেয়ে যদি বল একটি খাসা মেয়ে আছে। কাজে দেয় কেমনে? যার বিয়েই হইতেছে না তার একটা মেয়ে আইনে দিতে পারে, মানে ঘটকালির কাজ করতে পারে। দেখো, কিছুদিন পূর্বেই MA পাস করছি, তো আমি বলছিলাম MA পাস তো ইউনিভার্সিটি থেকে করে, তখন আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট মাস্টার্স পাস করছে বলদে। সামনে যত দূর পর্যন্ত দেখি ছুটি ধুধু করতেছে। মানে কি, যে খা খা করতেছে, ছুটি। পরীক্ষা নাই, উমেদরি নাই। উমেদরি মানে কি জানো? ইন্টারভিউ দেওয়ার তাড়না বলতে পারো, যে চাকরি খোঁজার তাড়না। চাকরি খোঁজার তাড়না, না। আচ্ছা, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, বউ নাই, বাচ্চা নাই, শিক্ষা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, বিয়ে নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছে মা। ভিতরে বলতে বুঝাইছে পরিবারের মামলায় আছে হচ্ছে মা। আর বাইরে বলতে বুঝাইছে হচ্ছে বাহিরে। হ্যাঁ, পরিবারের বাহিরে আছে কি? পরিবারের বাহিরে আছে হচ্ছে মামা। তো অনুপম যে জীবনে, ধরো আমি তোমাকে বলি যে হ্যাঁ, এখন দেখো, এখন অনুপম এর তো কোনো ব্যক্তিত্ব বোধ নাই, বলদ। ও জীবনে ধরো মেয়ে দেখেই নেই, তো ওকে উত্তেজনার মধ্যে ফেলাই দিছে না হরিশ দুষ্টুটা। তো অনুপম এখন খালি চোখে মুখে মেয়ে দেখে। সে দেখে ডানে মেয়ে কিন্তু নাই, বামে মেয়ে নাই, উপরে মেয়ে, ডানে বামে পিছে মেয়ে, মেয়ে মেয়ে মেয়ে, খালি মেয়ে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি তার জীবনে মেয়ে নাই। দেখো কি বলতে, সেগুলো আমার কথা না। এই অবকাশ মানে ছুটি, মরুভূমি মানে অনেক ছুটি মধ্যে আমার হৃদয় যখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখছে। কিভাবে দেখো? আকাশে তাহার দৃষ্টি, মানে চিন্তা করো, আকাশের দিকে তাকালে মনে হয় মেয়েটা আমার দিকে তাকাই আছে। বাতাসে তাহার নিঃশ্বাস, যখন বাতাস তার গায়ে লাগে অনুপম মনে করে, উফ, মেয়ে নিঃশ্বাস নিচ্ছে আমার আশেপাশে, এরকম। হ্যাঁ, তরু মর্মরে তার গোপন কথা। তরু মানে তো গাছ, গাছের পাতা যখন নড়ে সেই আওয়াজে মনে হয় ফিস ফিস করে অনুপমের কানে মেয়েটা বলতেছে, আই লাভ ইউ অনুপম, আই কান্ট লিভ উইদাউট ইউ, আমাকে বিয়ে করো প্লিজ, আমাকে বিয়ে করো। এই কথাগুলো হয়তোবা শুনতেছে। আচ্ছা, একটু মজা করে তো পড়তে হয়, না হলে তো বোরিং লাগবে। এমন সময় হরিশ দুষ্টুটা আইসা আবার বলতেছে, মেয়ে যদি বল তবে বিয়েটা এবার করাই দিব তোদেরকে। আমার মন তখন বসন্ত বাতাসে। এখানে একটা ঋতুর নাম আছে, সেই ঋতুর নাম হচ্ছে বসন্ত। এখন তোমরা বলো তো, আর কোথায় বসন্ত ঋতুর নাম আছে? তাহারই পরে মনেতে, বকুল বনের নবপল্লব রাশি, এই টার্মটা শুভা গল্পেও আছে। নব মানে নতুন, পল্লব মানে পাতা, আর রাশি মানে অনেক পাতা। নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোক ছায়া বুনিতে লাগলো। ধরো নতুন পাতার উপরে যখন আলো পড়ে না, বাতাসে নড়লে আলোক ছায়া যেমন মিটমিট মিটমিট করে, এরকম একটা অবস্থা। হরিশ মানুষটা ছিল রসিক, সে খুব মজার ছিল। হরিশ মানুষটা ছিল মজার, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আমার মন ছিল তৃষ্ণার্থ, পানি খাওয়ার জন্য না। আচ্ছা,
তাহারেই পরে মনে। এক কথায় বলতে পারো এই গল্পের প্রথম সংলাপ হচ্ছে হরিশ, আর গল্প পুরাটাই বলতেছে হচ্ছে অনুপম। আর একটু পড়াবো, হ্যাঁ বেশিক্ষণ না, আর অল্প একটু পড়াবো। হ্যাঁ আরেকটু পড়াই, আরেকটু পড়াই, অল্প একটু পড়াই, দেখো অল্প একটু পড়াই। আর একটু। আচ্ছা, এই এই এতটুকু পড়াই, হ্যাঁ এতটুকু পড়াই। দেখো হরিশ কি বলতেছে, দেখো আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পড়িয়ে দেখো। বেটা বিয়া করবি তুই, মামার কাছে হরিশকে পাঠাবি কেন? তুই বলবি মামা আই ওয়ান্ট টু ম্যারি ইউ, নট সরি আপনাকে না, আই ওয়ান্ট টু ম্যারি কল্যাণী, এটা বললেই তো হয়। আচ্ছা, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামা তাহাকে পারলে ছাড়িতে চান না, একদম জড়ায় ধরে ল্যাপটালেপটি করে থাকে, ছাড়িস না হরিশ, আমাকে ছাড়িস না। আচ্ছা, এরকম না, নর্মালি বসে একসাথে। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান ঠিক তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গলঘট হচ্ছে একটা টার্ম, যেটা দ্বারা বুঝাই কি জানিস, লক্ষ্মীর মঙ্গলঘট বলতে যেটা বুঝাইছে, লক্ষ্মী দেবীর নাম তোমরা হয়তো বা শুনছো। বিষ্ণু দেবতার সঙ্গিনী ছিল লক্ষ্মী, এটা হচ্ছে ধন সম্পদ এই প্রতিপত্তি প্রকাশিত হয়। লক্ষ্মীর একটা ঘটকি ছিল বা কলসি ছিল, মঙ্গল ঘট, সেটা যদি পূর্ণ থাকে তবে তাদের অনেক ধন সম্পত্তি আছে। এটা একটা প্রবাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? এটা একটু মনে রাখো যে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, মানে কি অনেক বেশি, বলতে পারো যে অনেক ধনী ছিল একটা সময়, এখন নাই। এখন তাহার শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, সেই ঘটকির তলায় সামান্য কিছু বাকি আছে, মানে এখন সামান্য কিছু সম্পত্তি আছে। বিয়ে করলে সে সম্পত্তি অনুপমের। এবার দেখো, দেশে মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলে পশ্চিমে গিয়ে বসবাস করে। দেশে বলতে তারা যখন যেখানে ছিল, ধরো আগে ছিল গুলশানে, এখন এসে মিরপুরে, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকে, নর্মাল। একটি মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নাই, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘটকি একেবারে উপর করিয়া দিতেও দিতে হইবে না, যে যেহেতু একটাই মেয়ে তাহলে ভালো, বিয়েটা যদি করি যতটুকু সম্পত্তি আছে ততটুকু পেয়ে যাব। এখন হ্যাঁ আচ্ছা, এই যে শেষ করব, দেখো তো ভালো কথা, কাহিনীটা কি হলো দেখো, এই যে লাস্ট এই প্যারাটা, হ্যাঁ এসব ভালো কথা, ভেরি গুড, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনে মার মন ভার হলো। ভার হওয়া মানে সে চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়া। আচ্ছা, 15 বছর বয়স মেয়ের, আই হাই, এই মেয়ের বয়স 15, 15 মানে তো অনেক, এতদিন মেয়ের বিয়ে হয় নাই কেন? বংশে কি কোনো দোষ আছে? আর তোমরা বলতে পারো ভাই 15 বছর হয়েছে মাত্র, এটা আবার বেশি কেমনে? তাইলে আমগো চলে 16, 17, 18, আপনার ধরেন চলে 27, আর কয়দিন পর হয়ে বইল 30, তাহলে কি আপনি একবারে 15, 15, 30 হইলে দুইটা বিয়ে একলাগে করবেন? কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে মেয়ের বয়স বেশি হয়েছে। রবীন্দ্রনাথ অনেক জায়গায় আমরা পাই যে 10 বছর বয়স ধরছে পারফেক্ট একটা মেয়ের বিয়ের জন্য। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ভাই আর 2 বছর পর তো আমার 20 হবে, তাইলে আমরা একলগে দুইটা বিয়ে করি। না না, এটা না। তো মেয়ের বয়সটা বেশি হয়ে গেছে, বংশে তো কোনো দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। পাইবো কেমনে? আমি তো পড়াই তোমাগো, পাইবো কেমনে? পাইবো তো না। এবার দেখো, একে তো বরের হাট মহার্ঘ, মহার্ঘ কথাটার অর্থ কি জানো? মহার্ঘ কথাটা ভাঙলে আমি পাবো হচ্ছে আমি পাবো হচ্ছে মহা যোগ অর্ঘ্য। অর্ঘ্য মানে কি জানো? এই অর্ঘ্যতে কিন্তু জফলা নাই, হ্যাঁ। অর্ঘ্য মিন্স, অর্ঘ্য মানে কি? অর্ঘ্য মানে হচ্ছে দামি, দামি, অনেক দামি, যে বর সহজে পাওয়া যায় না, হ্যাঁ বর অনেক দামি। আরেকটা শব্দ আছে অর্ঘ্য,
এই যে অর্ঘ্য, এই যে অর্ঘ্য, এই শব্দটা পাবা হচ্ছে 284 নাম্বার পেজে, তাহারেই পরে মনে রচনায়। করেনি সে অর্ঘ্য বিরোচন, পাইছো না? নিবেদন, পূজা নিবেদন করা অর্ঘ্য। এবার একটু আসো, হ্যাঁ, তো তাহার পরে ধনুক ভাঙা পণ, যে অনেক টাকা যৌতুক দাবি করে, কাজেই বাপ কেবল সবুর করিতেছে। সবুর মানে কি? ওয়েট করতেছে। কিন্তু মেয়ের বয়স তো আর ওয়েট করে না। মেয়ের বয়স কি ওয়েট করে? মেয়ের বয়স তো আর ওয়েট করে না। তো বলো, এতটুকু পর্যন্ত পড়াইছি, এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এইটা হচ্ছে টিল নাও, এতটুকু পর্যন্ত পড়াইছি। তোমরা বুঝছো? তোমাদের কি ভালো লাগছে? হ্যাঁ, ছুটি 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 ছুটি। আচ্ছা, ধনুক ভাঙা বলতে বোঝায় হচ্ছে অতি কঠোর প্রতিজ্ঞা, অতি কঠোর প্রতিজ্ঞা। লাবিবা, অতি কঠোর প্রতিজ্ঞা। মজা করে পড়তে হবে, হ্যাঁ। আর যদি কোনো অভিভাবক আমার ক্লাস দেখে থাকেন, যদি কোনো কথায় মনে করেন একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আসলে মাফ চাই। একটু মজা করে না পড়ালে আসলে হয় না, অনেক বোর ফিল করবে। আর শর্ট সিলেবাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বানের দিনগুলো যেহেতু আর্কাইভ দিছি, তো এটাই গেল শেষটা। তারপরে প্রতিদান হলে আমাদের শর্ট সিলেবাস বাংলা প্রথম পত্র শেষ হয়ে যায়। কিছুদিন আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়বো, কিছুদিন বলতে কলেজে যেই কয়টা টপিক থাকে বাংলা দ্বিতীয় পত্রের আগে, উচ্চারণ, বানান আর সমাস, এগুলা পড়বো। তারপরে আবার বাংলা ফার্স্টে ফিরে আসবো, ঠিক আছে? আর বিভীষণের প্রতি মেঘনাদ অনেকের কলেজে আছে, এটার আর্কাইভ ক্লাসটা আমি দিয়ে দিব। এটা খুব ভালো মতো নিছিলাম, আমি প্রত্যেকটা লাইন নিজের হাতে ব্যাখ্যা দিছিলাম। তো আজকে বিদায় নিই। ওকে, থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।